আমার ১ কোটি টাকা আছে। আমি ব্যাংক থেকে আরো ১ কোটি টাকা লোন নিলাম। মোট ২ কোটি টাকা দিয়ে একটা বিস্কুট কোম্পানি বানালাম। এর নাম দিলাম এবিসি লিমিটেড। এবার একটা মার্চেন্ট ব্যাংকে গেলাম, সোনালী ব্যাংকের মার্চেন্ট ব্যাংক। মার্চেন্ট ব্যাংকের হেড অফ অপারেশনকে বললাম, আমার বিস্কুট কোম্পানি এবিসি লিমিটেডকে স্টক এক্সচেঞ্জে লিস্টেড করতে চাই। কিন্তু স্টক এক্সচেঞ্জের নিয়ম হচ্ছে মিনিমাম ৪০ কোটি টাকার নিচের কোনো পেইড আপ ক্যাপিটালের কোম্পানিকে লিস্টেড করা যায় না। কিন্তু আমার কোম্পানি তো মাত্র ২ কোটি টাকার কোম্পানি। মার্চেন্ট ব্যাংকের হেড অফ অপারেশন বললেন, সমস্যা নেই ভাই, আপনার কোম্পানি আমরা লিস্টেড করে দিব, কিন্তু শর্ত হচ্ছে আপনি আমাকে ৮ কোটি টাকা দিবেন। আমি কষ্ট করব, আমার পারিশ্রমিক হিসেবে আপনি আমাকে আলাদা ২ কোটি টাকা দিবেন। এইটা আবার আমার ব্যাংক যেন না জানে। টোটাল ১০ কোটি টাকা। আমি জবাব দিলাম, আমি কিভাবে ১০ কোটি টাকা দিব? মার্চেন্ট ব্যাংকের হেড অফ অপারেশন বললেন, আপনার নিজের পকেট থেকে ১ টাকাও দিতে হবে না। আমরা মার্কেট থেকে আপনাকে টাকা তুলে দিব, আপনি ওখান থেকে আমাকে ১০ কোটি টাকা দিবেন। আপনি আপনার ৫০% শেয়ার বিক্রি করবেন আর বাকি ৫০% শেয়ার নিজের কাছে রেখে দিবেন। আমি ওনার শর্তে রাজি হলাম। এবার ওই মার্চেন্ট ব্যাংকের হেড অফ অপারেশন অডিট ফার্মে গেল, গিয়ে বলল, এই এবিসি লিমিটেড স্টক এক্সচেঞ্জে লিস্টেড করব। অডিট ফার্ম বলল, কি করতে হবে শুধু হুকুম করুন স্যার। হেড অফ অপারেশন বললেন, বেশি কিছু না, কেবল এই ২ কোটি টাকার কোম্পানিকে ৪০ কোটি টাকা ভ্যালুয়েশন করে দেখাতে হবে। অডিট ফার্ম বলল, কোনো সমস্যা নাই, তবে বস এবার কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে। স্টাফদের স্যালারি দিয়ে মাস শেষে লোকসান হচ্ছে, এবার ২ কোটি টাকার নিচে পারবো না। শেষ পর্যন্ত নেগোসিয়েশন করে ১ কোটি টাকায় রাজি হলো দুইজন। এবার হেড অফ অপারেশন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যানের পিয়নকে ফোন দিল। এই পিয়নকে অর্ডিনারি পিয়ন ভাবার কোনো সুযোগ নাই। এই পিয়ন বাকি ১০০টা পিয়নের মতো অর্ডিনারি পিয়ন না। এই পিয়ন অনেক পাওয়ারফুল। পিয়নকে বলল, নতুন একটা বিস্কুট কোম্পানি মার্কেটে লিস্টেড করতে হবে, কাজটা করে দিতে হবে। পিয়ন বলল, স্যার কিন্তু এখন ২,২০,০০,০০০-এর নিচে কোনো কাজ পাস করে না, এর নিচে কাজ হবে না। আর জিনিসপাতির দাম বাড়ছে, বউ বাচ্চা নিয়ে না খাওয়ার অবস্থা, মেয়েটার ভার্সিটির বেতন বাকি পড়েছে আমার, এই দিকটাও একটু দেখেন। হেড অফ অপারেশন বলল, ওকে, ডিল ফাইনাল, কাজ করে দেন। হেড অফ অপারেশন এবার স্টক এক্সচেঞ্জের টপ লেভেলে যোগাযোগ করল, বলল, এই বিস্কুট কোম্পানি অ্যাপ্রুভ করে দিতে হবে। স্টক এক্সচেঞ্জ বলল, ঠিক আছে, কিন্তু ২ কোটি টাকা নিন, এর নিচে হবে না। দুইজনে রাজি হলো, ডিল ফাইনাল। এবার ২ কোটি টাকার বিস্কুট কোম্পানিকে ৪০ কোটি টাকা দেখিয়ে আইপিওর জন্য অ্যাপ্লাই করা হলো। ৫০% শেয়ার মানে ২০ কোটি টাকার শেয়ার মার্কেটে ছাড়া হলো, প্রিমিয়াম প্রাইস ৫ টাকা যোগ করে। সো ৩০ কোটি টাকা মানে ১ কোটি টাকার অরিজিনাল শেয়ার বিক্রি করে মার্কেট থেকে তোলা হলো ৩০ কোটি টাকা। এবার আমি আমার কথা মতো ১০ কোটি টাকা সোনালী ব্যাংকের মার্চেন্ট ব্যাংকের হেড অফ অপারেশনকে বুঝিয়ে দিলাম, আর বাকি টাকা আমার, মানে আমার পকেটে ঢুকলো ২০ কোটি টাকা। হেড অফ অপারেশন স্টক এক্সচেঞ্জকে ২ কোটি টাকা দিল, আর স্টক এক্সচেঞ্জে যারা আছে তারা এই ২ কোটি টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিল। অডিট ফার্মকে দিল আরো ১ কোটি টাকা, আর বাকি টাকা সোনালী ব্যাংকের কমিশন হিসেবে নিল। নিজের জন্য বাকি টাকা আর ২,২০,০০,০০০ টাকা দিল, আর স্টক এক্সচেঞ্জে যারা আছে তারা এই ২ কোটি টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিল। অডিট ফার্মকে দিল আরো ১ কোটি টাকা, আর বাকি টাকা সোনালী ব্যাংকের কমিশন হিসেবে নিল। নিজের জন্য বাকি টাকা আর ২,২০,০০,০০০ টাকা দিল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের পিয়নকে।
সাথে পিয়নের মেয়ের ভার্সিটি বকেয়া বেতন বাবদ আরো 10 লক্ষ টাকা দিল। পিয়ন তার স্যারকে বলল, স্যার, দুনিয়ায় এখন আর মানুষ নেই, সব অমানুষ হয়ে গেছে। আমাকে বলছিল 2 কোটি টাকা দিবে, কিন্তু 20 লক্ষ টাকা কম দিছে। আমারে বলছিল কিছু টাকা দিবে, একটা টাকাও দিল না স্যার। সে তার স্যারকে 1,80,00,000 টাকা দিল। স্যার পিয়নকে 2 লক্ষ টাকা দিয়ে নিজের কাছে 1 কোটি টাকা রেখে বাকি টাকা কয়েকটা খামে ভরে কলিগদেরকে পাঠিয়ে দিল। এইটুকু পর্যন্ত অনিয়ম আর কারসাজির প্রথম স্টেজ শেষ। এবার দ্বিতীয় স্টেজ। এবিসি লিমিটেড মার্কেটে লিস্টেড হলো আর আইপিও প্রাইস হলো 15 টাকা। ট্রেড শুরু হলো। একটা 15 টাকার শেয়ার পাবলিক 50 টাকা করে কিনলো। আমার তো মাথা খারাপ। আমার বাকি অরিজিনাল 1 কোটি টাকার শেয়ারের মার্কেট ভ্যালু 100 কোটি টাকা, আর অলরেডি তো 20 কোটি টাকা আমার পকেটে ঢুকাইছি। এবার আমি আমার বাকি 50% শেয়ারও বিক্রি করা শুরু করলাম। কিন্তু এত শেয়ার বিক্রি করব, পাবলিক তো খাবে না। তাই অ্যাকাউন্টেন্টকে বললাম, লাস্ট 3 মাসের আর্নিং দেখাও, 2,40,00,000 টাকা লাভ। অ্যাকাউন্টেন্ট বলল, স্যার, সারা বছর কোম্পানি লাভ করে 1,20,00,000 টাকা, আর 3 মাসে কিভাবে 2,40,00,000 টাকা দেখাবো? আমি জবাব দিলাম, ঢাকা ইউনিভার্সিটি থেকে কি নকল করে পাশ করেছো? 3 মাসের লাভ দেখাবা 2,40,00,000 টাকা, এরপর 9 মাসের আর্নিং এ 1,20,00,000 টাকা লস দেখিয়ে অ্যাডজাস্ট করে দিন। সোজা হিসাব। মাত্র 1 পিস শেয়ার, মানে 10 টাকার একটা শেয়ার কেবল নিজের কাছে রাখলাম, আর বাকি সব শেয়ার বিক্রি করে দিলাম। নিজের পকেটে ঢুকালাম আরো 100 কোটি টাকা। পাবলিকের থেকে খাওয়ার আর কিছু নাই। এবার কোম্পানি ফোকাস করা শুরু করলাম। এবিসি লিমিটেড প্রতি বছর 1,20,00,000 টাকা প্রফিট করছে। আমি কোম্পানির এমডি হিসেবে নিজের স্যালারি বা রেমুনারেশন ধরলাম 40 লাখ টাকা। বউকে বানালাম চেয়ারম্যান, বউয়ের স্যালারি রেমুনারেশন ধরলাম 50 লাখ টাকা। ছেলে মেয়ে 2টা আছে, 2টাকে আরো 2টা পোস্ট দিয়ে ওদের স্যালারি বা রেমুনারেশন ধরলাম 10 লাখ টাকা। টোটাল 1 কোটি টাকা আমার ফ্যামিলি স্যালারি বা রেমুনারেশন বাবদই নেওয়া শুরু করলাম। এবিসি বিস্কুট কোম্পানির আরো 20 লক্ষ টাকা বাকি আছে। এইটা কিভাবে নেওয়া যায়? কোম্পানির জন্য কষ্ট করতেছি, কোম্পানি আমাকে বাড়ি ভাড়া দিবে না? নিজের বাড়িতে থাকি তো কি হইছে, অন্য কোথাও থাকলে তো ভাড়া দিতে হতো। কোম্পানি থেকে বছরে 10 লক্ষ টাকা বাড়ি ভাড়া বাবদ চার্জ করলাম। অফিসে কষ্ট করে আসতেছি, আমার ড্রাইভার কত কষ্ট করে গাড়ি চালায়, ওর একটা বেতন আছে না? ড্রাইভারের বেতন 5 লক্ষ টাকা, গাড়ির তেল খরচ আরো হাবিজাবি খরচ কে দিবে? ওইটাও আরো 5 লক্ষ টাকা। বাসায় থাকলেই হবে, খাওয়া দাওয়া করতে হবে না, বাজার খরচ, কাজের বুয়ার বেতন, গ্যাস বিল, পানির বিল, ইলেকট্রিসিটি বিল কে দিবে? ওইটাও আরো 5 লক্ষ টাকা করলাম। এলাকার ছেলেরা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে, আমি প্রধান অতিথি। শুধু টাকা কামালে হবে? সমাজের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে না? সোশ্যাল ওয়ার্ক বাবদ আরো 5 লাখ টাকা। বউ বলল, গাড়ি পুরনো হয়ে গেছে, এই গাড়িতে হবে না, নিউ মডেলের গাড়ি লাগবে। গাড়ি কিনে দিব বউকে, কোম্পানির ব্যাংকের রিজার্ভের টাকা দিয়ে গাড়ি কিনে দিলাম, আর বাকি টাকা কোম্পানির নামে লোন। ডিল করলাম কোম্পানির স্টাফদের ট্রান্সপোর্টেশন বাবদ বরাদ্দ। বাসার ফার্নিচার গুলো পুরনো হয়ে গেছে, নতুন ফার্নিচার দরকার। কোম্পানি থেকে টাকা নিয়ে বাসার ফার্নিচার কিনলাম। বিল করলাম অফিসের সৌন্দর্য বর্ধন বাবদ বরাদ্দ। এমনকি নিজের ব্যবহার করা আন্ডার গার্মেন্টসের টাকাটাও কোম্পানি থেকেই বিল করে নেই। আমাদের স্যালারি নেওয়ার পর খরচ দাঁড়ালো আরো 80 লক্ষ টাকা। এবিসি লিমিটেড বছরে 1,20,00,000 টাকা প্রফিট করছে, কিন্তু খরচ 1,80,00,000 টাকা, মানে কোম্পানির উল্টো লোকসান 60 লাখ টাকা। দ্বিতীয় স্টেজ শেষ। এবার তৃতীয় স্টেজ। স্টক এক্সচেঞ্জকে কেন মাসে মাসে ফি দিব? দূর, ফি দিব না, যা পারে করুন। 6 মাস পর স্টক এক্সচেঞ্জ এবিসি লিমিটেডকে ডিলিস্টেড করে দিল। এবার আমি দেখলাম আগের মতো আর বিস্কুটও বিক্রি হয় না, প্রফিট খুব কম।
এক কাজ করি, 2 কোটি টাকার কোম্পানি এটা দেখি বিক্রি করতে পারি কিনা 1.5 কোটি টাকা। এবিসি লিমিটেডকে বিক্রি করতে যাব। কোম্পানির ম্যানেজার বলল, স্যার, আপনার কাছে তো কোনো শেয়ার নাই, সব তো আপনি পাবলিককেই বিক্রি করে দিচ্ছেন, তাহলে আপনি কোম্পানি বিক্রি করবেন কিভাবে? আর ব্যাংকও তো আপনার কাছে 1 কোটি টাকা পায়। আমি জবাব দিলাম, আরে ধুর, এটা বাংলাদেশ, ওই 1 কোটি টাকা ব্যাংককে বলো আজীবন বাকির খাতায় লিখে রাখতে। আর পাবলিক পাবলিক কোর্টে দৌড়াবে, রায় আসতে আসতে ওদের নাতি পুতিরাও দুনিয়া থেকে চলে যাবে। বুঝো নাই ব্যাপারটা? এভাবেই দরবেশরা হাতিয়ে নিয়েছে হাজার হাজার কোটি টাকা আমাদের দেশের শেয়ার বাজার থেকে, আর দেশ এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য গতিতে। আমরা হারিয়েছি সর্বস্ব, কেউ কেউ আত্মহত্যার মতো নির্মম পথ বেছে নিয়েছে। সাবাস বাংলাদেশ, এগিয়ে যাও।